একটা কথা মনে রেখো অনন্যা, তোমারও তো সামনে সন্তান আসছে, আর আমিও দেখবো তাদের তুমি কিভাবে মানুষ করো আর তাদের তুমি কতটা মানুষ করো। তাই বলি, লোককে কাঠি না করে নিজের চরকায় তেল দাও। আর তাছাড়া আমার মেয়ে তো এখানে মনোরঞ্জন করতে আসেনি, সকাল থেকে এমনিতেই তোমরা আমার মাথাটা গরম করে রেখেছো, আর গরম করতে এসো না। বন্ধুরা, আগের পর্বে তোমরা তো দেখতেই পেলে লুচিগুলো হাত থেকে পড়ে যাওয়ায় অনন্যার শাশুড়ি আর মেজোজা মিলে অনন্যাকে কি অপমানটাই না করলো। তো আজকে দেখতে থাকো এরপর কি হয়। এদিকে কবিতা অনন্যাকে চুল বেঁধে দিচ্ছে। দিদি, আমার খুব খারাপ লাগছে গো, সকাল সকাল এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলাম। আমার জন্য তো তোমাকেও কত কথা শুনতে হলো বলো। ধুর, এসব বাদ দে তো, মা তো অমনই। আর সুইটেরও কথাবার্তা ঠিক আছে নাকি? আমি ওদের কথা কিছু মনে করি না রে, এগুলো শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। আসলে আমরা গরিব ঘরের মেয়ে তো, তেমন কিছু বাবা মা আমাদের দিতে পারেনি, তাই আর কি উঠতে বসতে সামান্য। সত্যি আমার কপালটা যে এত খারাপ, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। দাদারা ভালো হলেও বৌদিদের কাছে সারা জীবন মুখ ঝামটা খেতে খেতে এক প্রকার জীবনটা কাটিয়েছি। ভাবতাম ভবিষ্যতে আমার যদি অন্য কোনো ঠিকানা হয় তাহলে সেখানে অন্তত একটু সুখ হবে। তুই একটু বেশি চিন্তা করিস ছোট, যে পাশে থাকার সে তো আছে, বাকি কে থাকলো আর না থাকলো অত নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। আর আমি তো তোর সবসময় সঙ্গে রয়েছি। হ্যাঁ সত্যি, তোমরা না থাকলে আমার যে কি হতো। এবার উঠি রে, দুপুরের জন্য রান্না বান্না করতে হবে তো, মাকে গিয়ে জিজ্ঞেস করে আসি কি কি রান্না বান্না হবে। আচ্ছা দিদি, যাও। কবিতা তার শাশুড়িকে ডাকে। মা, মা বলতে বলতে কবিতার শাশুড়ি এসে উপস্থিত। আজকে কি রান্না হবে? বড়দের জন্য রুই মাছগুলো করে ফেলি, সাথে একটু তরকারি আর ডাল করি। আর পিঙ্কির তো শরীরটা খারাপ, তাই আর কি একটু হালকা করে বাটা মাছের ঝোল করে দিই। আর সন্ধ্যাবেলা মেয়েটাকে একটু চিকেন স্টু করে দেবো। মেয়েটার তো শরীরটা খারাপ, তাহলে যদি একটু ভালো লাগে। কত আবদার, মেয়ের জন্য চিকেন স্টু করে ফেলি, বাটা মাছের ঝোল করে ফেলি। বলি শোনো, আমার এই সংসারে কোনো অপ্রয়োজনীয় খরচ আমি হতে দেব না। সবাই যা খাচ্ছে, তোমার এই ঢঙ্গি পড়া মেয়েটাও তাই খাবে। এতে শরীর ভালো থাকুক আর চুলোই যাক, আমার অত দেখে লাভ নেই। এরপরেও যদি তোমার মেয়ের খেতে ইচ্ছে করে তাহলে তোমার বাপ দাদাদের জানাও না, তারা তোমার মেয়েকে চিকেন স্টিউ রান্না করে খাওয়াবে। মায়ের একথা শুনে ঘর থেকে বিক্রম বেরিয়ে এলো। মা, সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমার মেয়েকে খাবারে খোঁটা দিলে। দেখ বড় খোকা, কোনটা সামান্য আর কোনটা অসামান্য সেটা বোঝার ক্ষমতা আমার আছে। তোর বউ নিজের বাপের বাড়িতে এত ভালো ভালো জিনিস দেখেছে কখনো? সে তো নুন আনতে পান্তা ফুরতো, এখানে যেই না একটু বেশি জল দেখেছে অমনি লাভঝাপ শুরু হয়ে গেছে। না মা, কবিতা মোটেও লাভঝাপ করে না। নিজের যেটা খেতে ভালো লাগে সেই অনুযায়ী কখনো রান্নাও করেনি। ও তোমাকে সবসময় জিজ্ঞাসা করে এসেছে বাড়ির বাকিরা কি খাবে। সবসময় তো তোমার থেকে পারমিশন নিয়ে এসেছে মা। নাও, শুরু হয়ে গেল। আমার ছোট ছেলের মতো আমার বড় ছেলেও বউয়ের আঁচল ছাড়তে পারলো না। দুটোই হয়েছে এক। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? মনে হয় তোদের দুটোকে আমি পেটেই ধরিনি কো। সে আলাদা ব্যাপার মা, তবে আমি যতটুকু জানি শুধু জন্ম দিলেই তো মা হওয়া যায় না। মা হতে গেলে লাগে ধৈর্য, ভালোবাসা, স্নেহ, আরো অনেক কিছু, যেগুলো তো তোমার মধ্যে দেখা যায় না। হ্যাঁ, তার ব্যতিক্রম আছে মেজো ছেলেকে আর তোমার মেয়েকে বাদ দিয়ে। ও, তোর বউ বুঝি খুব মা হয়ে উঠেছে রে? হ্যাঁ রে, কদিন হলো তোর মেয়ের বয়স? জোরে কষে 4-5 বছর হবে বোধহয়, আর ছেলের বয়স তারও কাছাকাছি। তা এর মধ্যেই তোর বউ খুব ভালো মা হয়ে গেল, আর আমরা 30 বছর আগে তোকে জন্ম দিয়েও মা হতে পারলাম না। তুমি তো শুধু শালগুলোকে দেখলে মা, আসল জিনিসটা তুমি। আমার কিচ্ছুটি বলার নেই গো, তোরা যেটা ভালো বুঝিস তোরা সেটা কর, আমাকে তোদের মাঝখানে আনিস নিকো। কই আমার মেজ বউ, মেজ খোকা, তারা তো আমার সাথে এমন চাটু গরম করে কথা বলে না তো। উচিত কথা বললে সবারই চাটু গরম হয়ে যায় মা, তাদের কোনো স্বার্থ আছে, এর জন্য তোমাকে কোনো সময় উচিত কথা বলে না। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন তোমাকে। সেই দিন দেখার জন্য আমি বসে নেই কো, অনেক বেলা হলো। যাও, যে বউয়ের হয়ে এতক্ষণ মায়ের ওপর গলাবাজি করছিলা তাকে গিয়ে বলো রান্নাটি চাপাতে, না হলে অনেক বেলা হয়ে যাবে। এই বলে বিক্রম কবিতাকে বলল, কবিতা, তুমি রান্নাটা শুরু করো। আমার মায়ের কথায় কিছু মনে করো না, আমিও মার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি।
ওইসব কথা তুমি বাদ দাও তো। আমি মার কথায় কখনোই কিছু মনে করি না, মাঝে মাঝে একটুখানি অভিমান হয়, তাই দুই একটি শব্দ মুখ দিয়ে বেরিয়ে যায়। তবে আর কিছু নয়, তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা শুরু করো। আমি পিঙ্কিকে একটুখানি নিয়ে আসছি, এখন জ্বরটা অনেকটা কমেছে দেখছি, ওকে একটু উঠোনে নিয়ে আসি। বেশ, তাই করো। ওকে একটু নিয়ে এসো, একটু খোলামেলা জায়গায় থাকলে মনটাও ভালো লাগবে ওর। বিক্রম ঘরে গিয়ে পিঙ্কিকে নিয়ে এলো। বস মা বস, এখানেই হেলান দে। মা পিঙ্কি, তোর শরীর কেমন আছে? এখন একটু ভালো আছি ছোট মা, আর ভালো থাকবোই না কেন? তোমাদের ভালোবাসা আমার সাথে আছে যে। ও বাবা, পাকা বুড়ির কথা শুনেছো? যাক, আগে থেকে ভালো আছিস শুনে খুব ভালো লাগলো। এই কদিন যা জ্বরে ভুগলি, একদম তো চোখ মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। আচ্ছা বস, তুলির সাথে একটু গল্প কর মা, আমরা রান্নাটা করে ফেলি গিয়ে। কথা বলতে না বলতেই অনন্যার মেজো জায়ের মেয়ে তুলি এসে পড়েছে। তুলি মা, একটু পিঙ্কি দিদির সাথে গল্প কর, ওর শরীরটা খারাপ তো, ওর সাথে একটু গল্প করলে ওর মনটা ভালো লাগবে। ঠিক আছে ছোট মা, কিছু করার নেই। ভালো না লাগলেও আমাকে গল্প করতে হবে। আসলে মা বলেছে বড়দের কথা শুনতে হয়। তুলিটা কেমন ঝগড়ুটে হয়েছে দেখেছিস? যেমন করে বলছে, এতে বড়দের কথা মান্য করা হয় না, তাদের অপমান করা হয়। ছেড়ে দাও দিদি, তুমি ওকে শুধরানোর চেষ্টা করলেও ওর মায়ের জন্য তুমি পারবে না। বলতে বলতে সুইটি চলে এলো। তার মানে তোমরা বলতে চাইছো আমি আমার মেয়েকে শাসন করি না? আমার জন্য আমার মেয়ে উচ্ছন্নে যাচ্ছে, তাই তো? একটা কথা মনে রেখো অনন্যা, তোমারও তো সামনে সন্তান আসছে, আর আমিও দেখবো তাদের তুমি কিভাবে মানুষ করো, আর তাদের তুমি কতটা মানুষ করো। তাই বলি, লোককে কাঠি না করে নিজের চরকায় তেল দাও। আর তাছাড়া আমার মেয়ে তো এখানে মনোরঞ্জন করতে আসেনি। সকাল থেকে এমনিতে তোমরা আমার মাথাটা গরম করে রেখেছো, আর গরম করতে এসো না। আর আজকে তোমাদের জন্য স্বরূপকে বাধ্য হয়ে ক্যান্টিনে খেতে হবে, তো সেকেন্ডবার আর মাথা গরম করিও না। আশা করি এইবার রান্নাটা ঠিকঠাক হবে। ঠিকই বলেছো মা, তাছাড়া এদের সাথে আমার একদমই খেলতে ভালো লাগে না। আমার স্কুলের ফ্রেন্ডরা ঈশা, মুন, রেহা, এদের সাথে আমার খেলতে ভালো লাগে। বাড়িতে জাস্ট আমার বোরিং লাগে বাকিদের জন্য। আচ্ছা মা, এখন এর সাথে গল্প কর, আমি যাচ্ছি। দাঁড়াও দিদি, তোমার মেয়েকে তো এখানে মনোরঞ্জন করার জন্য ডাকা হয়নি। মেয়েটির শরীর খারাপ, তাই বলা হয়েছে ওর পাশে একটু বসে গল্প করার জন্য। আর এটা শুনে ও এমন ভাবে কথা বললো, যেটাতে আমাদের দুজনারই সত্যিই খুব খারাপ লেগেছে। আসলে তুমি মেয়েকে এটা শেখাতে পারোনি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। আচ্ছা যাও যাও, তোমার ভাট বকা অনেক শুনেছি। বললাম না আমিও দেখবো তোমার ছেলে মেয়েকে তুমি কিভাবে মানুষ করো। এই বলে সুইটি ঘরে চলে গেল। চল অনন্যা, তুই চুপটি করে আমার পাশে বসে থাকবি, আমি যেমন পারবো করব। পিঙ্কি আর তুলি মিলে এদিকে গল্প করতে লাগলো, এদিকে কবিতা আর অনন্যা মিলে রান্না শুরু করে দিল। দেখো বন্ধুরা, সকালবেলা মাছওয়ালার থেকে এই বড় রুই মাছটা আমি কিনে রেখেছি। মেয়ের শরীর খারাপের জন্য তোমাদের বিক্রমদা বাজারে যেতে পারেনি। কিছু বাটা মাছও কিনেছি, কিন্তু শুনলেনি তো, ওগুলো আর এখন রান্না করা যাবে না। প্রথমে ভাতটা বসিয়ে দিই। বলতে বলতে কবিতা ভাত বসিয়ে দিল। ভাতটা একটু টিপে দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে কড়াইটা বসাই। এবার মাছটা করে ফেলি। নুন হলুদ মাখিয়ে নিই। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিলাম। তেল তো গরম হয়ে গেছে, এবার তাহলে মাছগুলো ভেজে নিই। এবার আলুটাও আমি ভেজে নেব। বুঝলি অনন্যা, ভাবছি আমি আজকের এই রুই মাছটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে করি। পেঁয়াজ রসুন বাটা দিয়ে করবে বলছো? আচ্ছা তাহলে করো। পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে লাগলো। তারপর তার মধ্যে দিল হলুদ গুঁড়ো, টমেটো, চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। কবিতা ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর কড়াইতে জল দিয়ে আলু আর মাছটাকে একটু সেদ্ধ হতে দিল। কি সুন্দর গন্ধটাই না ছেড়েছে অনন্যা। হ্যাঁ 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 বর্দি ভাই। মাছটা রান্না হয়ে যাওয়ার পর কবিতা নামিয়ে নিল। ডালের জন্য কবিতা কড়াইতে তেল দিয়ে দিল। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিল। আর একটু আদা বাটাও দিল।
তারপর হলুদ আর টমেটো দিল। একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রেসার কুকারে রাখা সেদ্ধ করা মটর ডালও দিয়ে দিল। অনন্যা, আমি যাই, স্নানটা সেরে ফেলি। হ্যাঁ যাও, আমাদের রান্না হতে আর বেশি বাকি নেই। স্নান করতে যাবে, তাও আবার বউকে জিজ্ঞেস করতে এসেছে। এই শোনো, ভালো করে সাবান মাখবে। হ্যাঁ, সারাদিন মাঠে ঘাটে কাজ করে, গরমের মধ্যে একটুকু সাবান মাখে না। হ্যাঁ হ্যাঁ, মাখবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাছ, ডাল আর ভাত রান্না হয়ে গেছে। যাক, রান্নাটা হয়ে গেল। এবার বাকিদের সবাইকে স্নান করে আসতে বলি, খাবারটা দিয়ে দিই। এরপর রান্না বান্না হয়ে যাওয়ার পর সবাই একসাথে খেতে বসে গেল। না, আজকে আর ডাইনিং টেবিলে খেলাম না, কি বলো? আজকে বাড়ির উঠোনেই খাই। শীতটাও শেষ, এরপর আর রোদে উঠোনে বসে খাওয়াই যাবে না। এখন থেকেই বেশ গরম শুরু হয়ে গেছে। হ্যাঁ বড় বৌদি, তুমি ঠিকই বলেছ। এবছরে শেষবারের মতো রোদের মধ্যে বসে একটুখানি খেয়ে নি। আর আমার মেজো বৌদিটা না, ও ফ্যামিলির সাথে একসাথে খেলে যে কি মজা সেটাও জানেই না। খাবারগুলো নিয়ে ওই ঘরে বসে বসে খাচ্ছে। মাও হয়েছে তাই। দাও গিন্নি, সবার পাতে পাতে ভাতগুলো বেড়ে দাও। এই বলতে না বলতেই কবিতা সবাইকে ভাত দেওয়া শুরু করে দিল। দাও মা, তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়ে গেছে। সবার পাতে পাতে তরকারিও দিল। সবার পাতে পাতে তরকারি, ডাল আর মাছটাও দিয়ে দিল। রাজা, তোমাকে একটু ভাত দিই? না গো, আমার লাগবে না। কি গো, তোমাকে আর একটু ভাত দেবো? দেবে যখন বলছো তাহলে সামান্য দাও। গিন্নি, মাছের ঝোলটা যা রান্না করেছো না, মনে হচ্ছে আঙুলটা পুরো কামড়ে খেয়ে নি। দেখেছো অনন্যা, আমার দাদা বৌদিও কিন্তু কম রোমান্টিক নয়। হেই, চুপ করো। চুপ করবি? দেবো কানের নিচে। আমরা দেখতে পাচ্ছি সবার খাওয়া দাওয়া শেষ। যাক, জমিয়ে খাওয়া দাওয়া করা গেল। দিদি, কদিন পর তো শিবরাত্রি, তার জন্য তো আয়োজন করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস ছোট, আমার তো একদমই মাথায় ছিল না। বাজার হাট করতে হবে, এখন অনেক কাজ বাকি। এবার পুজোটা দারুণভাবে কাটাবো, কি বলিস? হ্যাঁ দিদি, ঠিকই বলেছো। কি মজা, কদিন পর শিবরাত্রি পুজো, কি মজা। ইয়ে, দারুণ মজা হবে। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখতেই পেলে, কদিন পর শিবরাত্রি, তাই অনন্যাদের বাড়িতে শিবরাত্রির জন্য আয়োজন শুরু হতে চলেছে। আজকের জন্য এতটুকুই, আবার আগামী পর্বে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে বারবি স্টোরি টেলারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।